ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা তামিল প্লাস তেলুগু মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। এই মুভিটির নাম মাই নেম ইজ শ্রুতি। মুভির ব্যাপারে বলতে গেলে মুভির শেষে একটা জবরদস্ত টুইস্ট রয়েছে, তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতেই বিক্রম গ্রুপের এমডি কিরণময়ী নামের এক ডাক্তারকে তাদের অফিসে ডাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সে কিরণময়ীকে বলে, আমার স্ত্রীর চেহারার মধ্যে ভাঁজ দেখা যাচ্ছে, চেহারার নানা জায়গায় রিঙ্কেলস করে উঠছে, মানে আমার স্ত্রীর চেহারার মধ্যে বুড়ো হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই লজ্জায় আমার স্ত্রী গত 3 সপ্তাহ ঘর থেকে বেরিয়ে হয়নি। আপনাদের মেডিকেলে এই সমস্যার কি কোনো সমাধান আছে? ডক্টর কিরণময়ী বলে, বয়স বাড়ার সাথে সাথে ওই চেহারার ভাঁজগুলো আবার বাড়তে থাকবে, আরো বেশি রিঙ্কেলস দেখা যাবে। এগুলো ঢাকার জন্য মেডিসিন তো আছে, কিন্তু ওর এফেক্ট টেম্পোরারি। তাও ওই মেডিসিনগুলো সবার ক্ষেত্রে ইফেক্টিভ হয় না, কারো কারো ক্ষেত্রে ওই মেডিসিনগুলো নিলেও ওই রিঙ্কেলস গুলো থেকে যায়। তখন ওই এমডি জিজ্ঞেস করে, এর কি দ্বিতীয় কোনো সলিউশন নেই যেটার সাহায্যে পার্মানেন্টলি ওই রিঙ্কেলস গুলোকে ঢাকা যায়? তখন ডক্টর কিরণময়ী বলে, হ্যাঁ, একটা অপশন আছে, এর নাম স্কিন গ্রাফটিং। এর সাহায্যে অনেক বছর ধরেও আপনার স্ত্রীর চেহারায় কোনো ভাঁজ আসবে না, কোনো রূপ রিঙ্কেলস দেখা যাবে না। কিন্তু প্রবলেম হলো এই মেথডে ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যাবে, আর তাছাড়া ওনার সেম গ্রুপের ডোনারও চাই, যার কাছ থেকে স্কিন কালেক্ট করে আপনার স্ত্রীর প্লাস্টিক সার্জারি করতে হবে, তবে গিয়ে এই ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে। আর এখন মার্কেটে 1 ইঞ্চি স্কিনের মূল্য প্রায় 10 লক্ষ টাকা। আমি ধরেই নিচ্ছি আপনি এই টাকাটা দিতে সক্ষম, কিন্তু এরপরেও ওই সেম ব্লাড গ্রুপের ডোনার পাওয়াও মুশকিল। তখন ওই এমডি বলে, আরে ম্যাডাম, এসব অবৈধ অর্গান ট্রেডিং এ নেপালের পরেই ভারতের স্থান। এখানে পয়সা খরচ করলে সব পাওয়া যায়, আপনি টাকার চিন্তা একদম করবেন না। আপনি আপনার কন্টাক্ট আর সোর্সকে কাজে লাগিয়ে আমার স্ত্রীর জন্য ডোনার খুঁজুন। এরপর ডক্টর কিরণময়ী ওখান থেকে বেরিয়ে হায়দ্রাবাদের এমএলএ গুরুমূর্তিকে ফোন করে। কিরণময়ী গুরুমূর্তিকে বলে, ক্লায়েন্ট অনেক টাকা খরচ করতে রেডি আছে, শুধু আপনি একটা এবি নেগেটিভ গ্রুপের মেয়ে খুঁজুন। এই ডিলটা করতে পারলে আমাদের কাছে টাকার পাহাড় চলে আসবে। তো গুরুমূর্তি তার এক লোককে বলে, আমাদের একটা মেয়ের খোঁজ করতে হবে, তুমি তাড়াতাড়ি অনুকে ডাকো আর বলো আমার সাথে দেখা করতে। এরপর আমরা তানিশ নামের এক ছেলেকে দেখতে পাই, যে ওই সময় পাবে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। তখনই সেখানে অনু নামের ওই মেয়েটা আসে, আর সে কোনো কথা না বলে তানিশের পকেট থেকে তার গাড়ির চাবিটা বের করে নেয়। আসলে তানিশ ড্রাগ এডিক্টেড ছিল, আর সে অনুর কাছ থেকেই এই ড্রাগগুলো নিত, আর সে গতবারের ড্রাগের অ্যামাউন্ট এখনো পে করেনি। এই জন্য অনু তার গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন তানিশ অনুর আড্ডায় এসে তাকে তার অ্যামাউন্ট পে করে দেয়। তো অনু তাকে তার গাড়ির চাবি দিয়ে দেয়। তারপর সে তানিশকে বলে, আমি শুনেছি তোমার বাবা নাকি তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব ব্লক করে দিয়েছে, এখন তুমি এই মাল কিনবে কি করে? আর তুমি তো ড্রাগ না নিয়ে থাকতেও পারবে না। আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি এই কাজটা করে দিতে পারো তাহলে 1 বছর আমি তোমাকে ফ্রিতে ড্রাগস দেবো। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা তানিশকে দেখতে পাই সে একটা ফ্ল্যাট থেকে খুব রেগে বেরিয়ে আসছিল। এরপর সে তার গাড়িতে গিয়ে বসে। আমরা ওই ফ্ল্যাটেই পূজা নামের এক মেয়েকে দেখতে পাই। পূজা শ্রুতিকে বলে, দিদি আমার খুব ভয় করছে, ও আমাদের সাথে ভুল কিছু করবে না তো? শ্রুতি পূজাকে ভরসা দিয়ে বলে, আরে তুমি একদম চিন্তা করো না, এরপর আমি সবকিছু হ্যান্ডেল করব, শুধু তুমি এখান থেকে আমার বাড়িতে চলে যাও। তো পূজা শ্রুতির কথা মতো তার ব্যাগ প্যাক করে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তখনই একটা অচেনা লোক এসে শ্রুতির উপর আক্রমণ করে আর শ্রুতিকে খুব মারতে থাকে। তো শ্রুতিও নিজেকে বাঁচাতে সে একটা বোতল দিয়ে ওই লোকটার মাথায় আঘাত করে, আর লোকটা অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। এরপর সে ওই লোকটার হাত পা বেঁধে তাকে তার বাথরুমে ট্যাবে রেখে দেয়। এরপর শ্রুতি তার পুরো রুমটাকে পরিষ্কার করতে থাকে, যাতে কেউ এলে সে যেন বুঝতে না পারে যে এখানে কিছু একটা হয়েছে। এরপর সে ওই লোকটার ফোনটাকে একটা বড় ডাব্বাতে প্যাক করে কুরিয়ারে পাঠিয়ে দেয়। এরপর আমরা ওই এমএলএ গুরুমূর্তিকে দেখতে পাই। এক অজ্ঞাত পরিচয় লোক গুরুমূর্তির একটা ভিডিও পায়, যে ভিডিওতে গুরুমূর্তির কিছু কালো কাজের নমুনা ছিল। আর ওই অচেনা লোকটা গুরুমূর্তিকে ওই ভিডিওটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে, আর গুরুমূর্তির কাছ থেকে টাকা হাসিল করে নেয়। তো গুরুমূর্তি দুজন ডাক্তারকে এক জায়গায় ডেকে আনে, আর তাদেরকে জিজ্ঞেস করে ওই দুটো লোক কে ছিল। আসলে ওই হাসপাতালের সিসিটিভিতে একটা ফুটেজে দেখা যায় যে একটা অচেনা লোক এসে মাটিতে পড়ে থাকা একটা ফোনকে চুরি করে নেয়, আর ঘটনা হলো ওই ফোনেই গুরুমূর্তির ওই ভিডিওটা ছিল। এই জন্য গুরুমূর্তি ওই ডাক্তারদের ধরে এনেছে ওই লোকটার সম্পর্কে জানার জন্য। তো একটা ডাক্তার বলে, স্যার ওই লোকটা আমার জাস্ট মুখ চেনা, ওর সম্পর্কে আমি বেশি কিছু জানি না। এরপর গুরুমূর্তি ওই লোকটার সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করে, কিন্তু ডাক্তার সেরকম কোনো উত্তর না দেওয়ায় সেই ডাক্তারকে ওখানেই মেরে ফেলে। এরপর গুরুমূর্তি কুটি নামের এক লোককে ধরে আনে, যে আসলে গুরুমূর্তির কাছেই কাজ করত। সে কুটিকে জিজ্ঞেস করে, ঠিক করে বলো ওই লোকটা ওই ভিডিওটা পেলো কি করে? তখন কুটি ওকে বলে, আরে ভাই, ওই দিন আমরা যখন মেয়েদের স্মাগলিং করছিলাম তখন অনু আমাকে ভিডিও কল করছিল, আমি ওর সাথে কথা বলার পর কল ডিসকানেক্ট করতে ভুলে যাই। হয়তো অনুই তখন সুযোগ বুঝে এই ভিডিওগুলো রেকর্ড করেছিল। আমি ওই ভিডিওর ব্যাপারে কিচ্ছু জানি না, হয়তো
হয়তো আমার ভুলেই এটা হয়েছে, কিন্তু আমি ওই ভিডিওটা করিনি, আমি ওর সাথে কোনোভাবে জড়িত নয়, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু গুরুমূর্তি কুটিকেও ওখানে মেরে ফেলে। অন্যদিকে শ্রুতিকে তার বাড়ি থেকে ডাকলে সে হায়দ্রাবাদ ছেড়ে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। আসলে শ্রুতির বিয়ের ব্যাপারে কথা বলার জন্য শ্রুতির বাড়ির লোকেরা শ্রুতিকে তার ঘরে ডেকেছিল, কিন্তু শ্রুতি তার দাদা আর তার মাকে বলে অফিসে এখন অনেক কাজ, এইসব কাজ ছেড়ে আমার পক্ষে বিয়ে করা এখন সম্ভব নয়। এরপর আমরা প্রিয়া নামের এক পেশেন্টকে দেখতে পাই। একটা হাসপাতালে তার ট্রিটমেন্টের সময় সে মারা যায়। হসপিটালের কম্পাউন্ডার এটা দেখে তো সে খুব খুশি হয়। সে তাড়াতাড়ি ডক্টর কিরণময়ীকে ফোন করে আর তাকে বলে, ম্যাডাম আপনি যা বলেছেন আমি সেটাই করেছি, আমাদের প্ল্যান সাকসেসফুল। তো কিরণময়ী তাকে বলে, ঠিক আছে, তুমি এমএলএ গুরুমূর্তির কাছে গিয়ে তোমার টাকাটা চেয়ে নিও। এরপর আমরা সানি আর সুরি নামে দুটো ছেলেকে দেখতে পাই। আর আসল ব্যাপার হলো এই দুটো ছেলেই এমএলএ গুরুমূর্তিকে ব্ল্যাকমেল করছিল। এদিকে বেঙ্গালুরুতে কিরণময়ীর কাছে একটা পার্সেল আসে। আসলে শ্রুতি এই পার্সেলটা কিরণময়ীকে পাঠিয়েছিল, কিন্তু ডক্টর কিরণময়ী যখন এই পার্সেলটা ওপেন করে তখন তার ভিতরে কিছুই ছিল না। তো সেই বাক্সটাকে একটা ডাস্টবিনে ফেলে দেয়। আসলে ব্যাপার হলো শ্রুতি ওই মোবাইলটাকে বাক্সের এক কোণে লুকিয়ে রেখেছিল, আর দুর্ভাগ্যবশত কিরণময়ী ওই মোবাইলটাকে দেখতে পায়নি। শ্রুতি ওই ফোনে বারবার ফোন করতে থাকে, কিন্তু ওই ফোন কিছুক্ষণ রিং হওয়ার পর ফাইনালি ওই ফোনটা সুইচ অফ হয়ে যায়। এরপর শ্রুতি তার ঘর ছেড়ে আবার হায়দ্রাবাদ যেতে থাকে। যেতে যেতে সে তার পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে, আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। জব পাওয়ার পর শ্রুতি হায়দ্রাবাদে আসে, আর হায়দ্রাবাদে আগে থেকেই তার দিদি আর দাদাবাবু থাকতো। তো শ্রুতি এসে এদের সাথেই থাকতে শুরু করে, কিন্তু শ্রুতি থাকার জন্য তার দিদি আর দাদাবাবু প্রাইভেসি পাচ্ছিল না। এই জন্য শ্রুতি ওদেরকে ছেড়ে আবার হোস্টেলে থাকতে শুরু করে। যাই হোক, শ্রুতির অফিসে খুব ভালোভাবে টাইম কাটতে থাকে। অফিসে ওর খুব মন লেগে যায়, কিন্তু অফিসে ওদের টিমের হেড ওর সাথে ডবল মিনিং এ কথা বলতো, শ্রুতির সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করতো। কিন্তু ঘটনা হলো শ্রুতির চরণ নামের একটা ছেলের সাথে অলরেডি ভালোবাসা ছিল, আর চরণই শ্রুতিকে ওই কোম্পানিতে জব পাইয়ে দিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্টেতে ফিরে আসে। সানি আর সুরি যখন গুরুমূর্তিকে ফোন করে তাকে ব্ল্যাকমেল করছিল, তখন সুযোগ বুঝে গুরুমূর্তির লোক ওদেরকে পয়সা দেবার বাহানায় ওদেরকে ধরে ফেলে। এরপর ওদেরকে ধরে এনে ওদের উপর খুব টর্চার করতে থাকে, ওদেরকে খুব মারতে থাকে। ওদেরকে জিজ্ঞেস করে, এই ফোনটা তোমরা কোথা থেকে পেলে, কে এই ফোনটা তোমাদেরকে দিয়েছে, আর অনু কোথায় আছে? কিন্তু ঘটনা হলো এরা সত্যি তেমন কিছু জানে না। তো সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। শ্রুতি যে হোস্টেলে ছিল ওই হোস্টেলের মেয়েরা প্রায়ই তাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেত। হোস্টেলের বাইরেই তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হতো। শ্রুতি এই ব্যাপারটা ঠিক পছন্দ করতো না, তো সে আবার ওই হোস্টেল ছেড়ে একটা ফ্ল্যাটে উঠে। সে আরেক মেয়ে পূজার সাথে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে। শ্রুতি তার বয়ফ্রেন্ড চরণকে বলে, তুমি ফ্ল্যাটে পূজার সামনে আমার কাজিন হিসাবে থাকবে, না হলে পূজা আমাকে ওই ফ্ল্যাটে থাকতেই দেবে না। সিন আবার বর্তমান সময়ে আসে। পূজা একটা মেডিকেল স্টোরে গিয়ে কিছু ফার্স্ট এডের জিনিস কিনতে থাকে, কারণ ফ্ল্যাটের ওই লোকটাকে যাকে সে বেঁধে রেখেছে তার সেবা শুশ্রূষা করার জন্যই সে ফার্স্ট এড গুলো নিচ্ছিল। এরপর শ্রুতি যখন তার অ্যাপার্টমেন্টে আসে তখন সে দেখে যে অ্যাপার্টমেন্টের নিচে প্রচুর ভিড়, আর সেখানে পুলিশও ছিল। এসব দেখে শ্রুতি তো ভয় পেয়ে যায়। সে যখন ওখান থেকে পালিয়েই যাচ্ছিল তখন এক কনস্টেবল ওর কাছে আসে আর বলে, কাল রাতে একটা চোর এই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল, এই জন্য আমরা প্রতিটা ফ্ল্যাটে তল্লাশি নিচ্ছি, আপনিও আপনার ফ্ল্যাটটা একটু চেক করে বলুন আপনার ফ্ল্যাট থেকে কিছু চুরি হয়েছে কিনা। এটা শুনে শ্রুতি একটু স্বস্তি পায়। সে তার ফ্ল্যাটে ঢুকে বিছাবিছি এদিকে ওদিকে একটু খোঁজাখুঁজি করে পুলিশকে এসে বলে, না স্যার, আমার ফ্ল্যাট থেকে কিছু চুরি হয়নি। তো পুলিশ চলে গেলে শ্রুতি তার বাথরুমে ওই লোকটাকে দেখতে যায়, কিন্তু বাথরুমের ভিতরে দৃশ্য দেখে সে তো চমকে যায়। ওখানে ওই লোকটার বদলে অনুর লাশ পড়েছিল। এটা দেখে খুব ঘাবড়ে যায় আর সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে পুলিশ আবার ফিরে আসে আর তাড়াতাড়ি অনুর মৃত্যুর খবরটা মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর রঞ্জিত শ্রুতির অ্যাপার্টমেন্টে আসে এই অনুর মৃত্যুর ইনভেস্টিগেশন করতে। এদিকে গুরুমূর্তিও এই খবরটা জানতে পারে যে শ্রুতি নামে এক মেয়ের ফ্ল্যাটে অনুর লাশ পাওয়া গেছে। এখন পুলিশ যদি এই কেসের ইনভেস্টিগেশন করে তারা গুরুমূর্তি আর তার অবৈধ কাজের সম্পর্কেও জানতে পারবে। তো গুরুমূর্তি হায়ার অফিসারদের ডেকে এই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করতে বলে। এদিকে এই অ্যাপার্টমেন্টের শুধু পার্কিং লটেই সিসিটিভি ক্যামেরা ছিল। তো ইন্সপেক্টর রঞ্জিত ওই সিসিটিভির ফুটেজগুলো চেক করতে থাকে। তো সে দেখতে পায় অনু তানিশের দিকে বারবার একটা পিস্তল পয়েন্ট আউট করছিল। তো ইন্সপেক্টর রঞ্জিত তাড়াতাড়ি তানিশের ব্যাপারে খোঁজ খবর নেয়। তারপর পুলিশ তানিশকে পুলিশ স্টেশনে ধরে আনে। রঞ্জিত তানিশকে জিজ্ঞেস করে, বলো তুমি অনুকে কেন খুন করেছ? তানিশ রঞ্জিত
রঞ্জিতকে বলে, স্যার আমি কারো খুন করিনি, আমি তো অনুর কাছে শুধু ড্রাগস কিনতাম, এই হিসাবে ওর সাথে আমার পরিচয় ছিল। 1 বছর আগে আমার সাথে ওর একটা ডিল হয়েছিল যে আমি যদি ওর একটা কাজ করে দিই তাহলে 1 বছর ধরে ও আমাকে ফ্রিতে ড্রাগস দেবে। তো রঞ্জিত ওকে জিজ্ঞেস করে কাজটা কি ছিল। তানিশ বলে, প্রিয়া নামের এক মেয়েকে তার প্রেমের জালে ফাঁসাতে হবে। তো আমি অনুর কথা মতো প্রিয়াকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে দিই, তারপর কয়েক মাস তার সাথে মিছামিছি প্রেমের নামে নাটক করে ওকে অনুর হাতে তুলে দেই। কিন্তু কয়েক মাস পর প্রিয়াকে আমি একটা রাস্তায় খুব খারাপ অবস্থায় দেখতে পাই। প্রিয়ার কন্ডিশন দেখে আমি তো খুব ঘাবড়ে যাই, বুঝতে পারছিলাম না যে অনু প্রিয়ার সাথে এমন কি করলো যে প্রিয়ার এই অবস্থা হয়ে গেল। প্রিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আমি জানতে পারি যে প্রিয়ার শরীর থেকে বারবার স্কিন নিয়ে নেওয়ায় প্রিয়ার স্কিন ক্যান্সার হয়েছিল। ওই হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার সময়ই প্রিয়া মারা যায়। এটা জানার পর আমি অনুর উপর খুব রেগে যাই। অনুকে ফোন করে বলি, তুমি প্রিয়ার সাথে কি করেছো, তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে অনেক কথা আছে। তো অনু আমাকে একটা অ্যাপার্টমেন্টে দেখা করতে বলে। তো আমি ওই অ্যাপার্টমেন্টে অনুর সাথে দেখা করে ওকে প্রিয়ার ব্যাপারে বলি যে প্রিয়ার এমন হাল কেন হয়েছে। তো অনু বলে, বিন্দুরে এক ধনী লোকের স্ত্রীর জন্য প্রিয়ার স্কিনের প্রয়োজন ছিল, আর এর জন্য ওরা ভালো অ্যামাউন্ট দিতেও রাজি ছিল। এই জন্য প্রিয়াকে ফাঁসাতে ওরা আমাকে ব্যবহার করেছে। তোমার কোনো ভয় নেই, এই কেসে তোমার কোনো নাম আসবে না, এখন এসব ভাবনা ছেড়ে এখান থেকে যাও। এইভাবে অনু তার পিস্তল বের করে তানিশকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। তানিশ রাগে যখন ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে আর সে তার গাড়িতে গিয়ে বসে, তখন সে তার গাড়িতে একটা পিস্তল দেখতে পায়। তো তানিশ ওই পিস্তলটা নিয়ে আবার ঘুরে অনুর কাছে যায়, কিন্তু সেই ওই অ্যাপার্টমেন্টে আর অনুকে দেখতে পায় না। ওখানে চারদিকে সে অনুর খোঁজ করে, কিন্তু কোথাও সে অনুকে দেখতে পায় না। এই জন্য তানিশ ওখান থেকে চলে যায়। এবার পুলিশ শ্রুতিকেও পুলিশ স্টেশনে ধরে আনে আর তাকে ওই মার্ডার কেসের ব্যাপারে সবকিছু সত্যি বলতে বলে। তো শ্রুতি রঞ্জিতকে যা যা ঘটেছে সেটা বলে। কিছুদিন আগে একদিন তাড়াতাড়ি কাজ শেষ হওয়ার জন্য শ্রুতি তাড়াতাড়ি তার ফ্ল্যাটে ফিরে আসে। তো সে তার ফ্ল্যাটে তার রুমমেট পূজা আর তার বয়ফ্রেন্ড চরণকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে। আসলে সে তো পূজাকে বলেছিল যে সে শ্রুতির কাজিন হয়, আর সে এর ফায়দা তুলে শ্রুতিকে ধোকা দিয়ে পূজার সাথে রিলেশন তৈরি করে। শ্রুতি এটা দেখেও ওদের কিছু না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে ফ্ল্যাটে ফিরে এসে পূজাকে সত্যি কথা বলে দেয় যে চরণ আমার কাজিন নয়, ও আমার বয়ফ্রেন্ড। আর ঘটনা হলো চরণ এখন আমাদের দুজনেরই ফায়দা লুটছে, আমাকে ধোকা দিয়ে সে তোমার সাথে ভালোবাসার নাটক করছে। এটা শুনে পূজাও খুব ভয় পেয়ে যায়। সে শ্রুতিকে বলে ও আমাদেরকে আবার ব্ল্যাকমেল করবে না তো। তো শ্রুতি পূজাকে ভরসা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেব, এক কাজ করো তুমি এখন এখান থেকে চলে যাও। এই বলে সে পূজাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর চরণ শ্রুতির সাথে দেখা করতে আসে, আর চরণ জানতে পেরে গিয়েছিল যে শ্রুতি কাল রাতে ওকে আর পূজাকে একসাথে দেখে ফেলেছে। এরপর চরণ শ্রুতিকে কিছু ভিডিও দেখায়, মানে সে যখন শ্রুতি বা পূজার সাথে ঘনিষ্ঠ হয়েছিল সে ওই সময়ের ভিডিওগুলো রেকর্ডিং করে রেখেছিল। তো এখন সে শ্রুতিকে এইসব ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এখন তুমি আর পূজা যদি আমার কথা না শুনো তাহলে তোমাদের এইসব ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেবো। সো আমি যা বলছি সে কথাটা মেনে চলো, আমার শুধু তোমাদের স্কিনের প্রয়োজন, আর এই স্কিনের জন্যই আমি তোমার দুজনের সাথে এই ভালোবাসার নাটকটা করেছি। মানে আসলে চরণও অনুরই লোক ছিল, কিন্তু শ্রুতি ওর কথা না মানলে ওদের মধ্যে হাতাহাতি হয়। তো শ্রুতি একটা বোতল দিয়ে চরণের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে নিয়ে গিয়ে বাথটবে বেঁধে দেয়। এরপর চরণের মোবাইলে যে ফোনটা ছিল সেই ফোনটা একটা বড় বাক্সে প্যাক করে তাকে বেঙ্গালুরুতে একটা কুরিয়ারে পাঠিয়ে দেয় ডক্টর কিরণময়ীর উদ্দেশ্যে। আসলে চরণ এক সময় একটা পেপারে ডক্টর কিরণময়ী অ্যাড্রেসটা লিখেছিল, এই জন্য শ্রুতি ওই ফোনটা ডক্টর কিরণময়ীকে পার্সেল করে, কারণ পুলিশ যদি ইনভেস্টিগেশন করে তারা ভাববে যে চরণ বেঙ্গালুরেই আছে। এরপর শ্রুতি চরণের গাড়িটা তার ফার্ম হাউসে রেখে দিয়ে সে তার গ্রামের বাড়িতে যায়। আমি তো ওকে শিক্ষা দেওয়ার জন্য ওকে ওই বাথটবে বেঁধে রেখেছিলাম, কিন্তু জানি না কি করে ওখানে অনুর লাশ চলে এলো। তো রঞ্জিত ওকে জিজ্ঞেস করে, তুমি কি চরণকে বাঁধার পর কোথাও বাইরে বেরিয়েছিলে তোমার দরজা লক না করে? তো শ্রুতি অনেক মনে করার পর বলে, হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য পাশের ফ্ল্যাটে গিয়েছিলাম, ওই ফ্ল্যাটের আন্টি সাহায্যের জন্য বললে আমি তাকে সাহায্য করতে আমার ফ্ল্যাটটা খোলা রেখেই চলে যাই। তখন রঞ্জিত বলে, ওই বেসমেন্টের সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি চরণ খোঁড়াতে খোঁড়াতে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল আর তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন। ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সে যে কোথায় গিয়েছে আমরা তাকে আর ট্র্যাক করতে পারিনি। তো রঞ্জিত বুঝে নেয় যে শ্রুতি এই মার্ডার কেসের সাথে কোনোভাবে জড়িত নয়, এজন্য রঞ্জিত শ্রুতিকে ছেড়ে দেয়। তো শ্রুতি আবার তার দিদি আর তার জিজার সাথে তাদের ফ্ল্যাটে যায়। এরপর রঞ্জিত তার হায়ার অফিসারের কাছে এসে এই কেসের ডিটেলস বলে যে স্যার এটা তো খুব সিম্পল কেস, অ্যাকচুয়ালি অনু আর চরণ একই টিমের হয়ে কাজ করত, মানে এরা দুজনেই হিউম্যান ট্রাফিকিং এর কাজ করত, আর এদের পিছনে একটা বড় মাফিয়া আছে। ওই দিন চরণ যখন অনুর ফ্ল্যাটে যায় তখন তানিশও
অনুর সাথে ওই অ্যাপার্টমেন্টেই দেখা করতে আসে। এদিকে শ্রুতি আর চরণের মধ্যে ঝগড়া হলে শ্রুতি চরণকে বেঁধে বাথটবে রেখে দেয়। এরপর শ্রুতি যখন ওই আন্টিকে সাহায্য করতে একটু বেরিয়ে গিয়েছিল তখন অনু শ্রুতির ফ্ল্যাটে এসে চরণকে দেখে ফেলে। শ্রুতিকে তার ফ্ল্যাটে ফিরে আসতে দেখে অনু তার ফ্ল্যাটের কোথাও লুকিয়ে পড়ে। এরপর অনু তার ফ্ল্যাট লক করে যখন চলে যায় তখন শ্রুতি আবার বাথটবে এসে চরণকে ছাড়িয়ে দেয়। এরপর এ দুজনের মধ্যে কোনো কথা নিয়ে খুব ঝগড়া হয় আর তখন চরণ রেগে গিয়ে অনুকে ওখানেই মেরে ফেলে। এরপর সে অনুকে ওই বাথটবে রেখে দিয়ে আর সে অ্যাপার্টমেন্টের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এটা আমরা ওই নিচের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পেয়েছি। এখন আমাদের ওই চরণকে খুঁজতে হবে, তাহলে এই কেসের সমাধান হয়ে যাবে। এদিকে শ্রুতি যখন তার জিজার সাথে তার ফ্ল্যাটে যাচ্ছিল তখন গুরুমূর্তির কিছু লোক শ্রুতিকে ফলো করতে থাকে, কারণ শ্রুতির মাধ্যমে পুলিশ হয়তো গুরুমূর্তির কাছেও পৌঁছে যেতে পারে। তো শ্রুতির জিজা ববি শ্রুতিকে জিজ্ঞেস করে, তুমি চরণের সাথে এত বড় কাণ্ড করলে, ও তো বেঁচে গেছে, ও যদি আবার তোমার কাছে ফিরে এসে তোমাকে ব্ল্যাকমেল করে তখন তোমার কি হবে? তখন শ্রুতি বলে, আরে জিজাজি আপনি ভয় করছেন কেন, ও আমার কিচ্ছু করতে পারবে না। এইভাবে সে ববিকে একটা ঘটনা বলে। শ্রুতি যখন চরণকে ওই বাথটবে রাখতে যাচ্ছিল তখনই সেখানে অনু চলে আসে। সে তার পিস্তল বার করে শ্রুতিকে ভয় দেখাতে থাকে, আমরা তোমাকে অনেক কষ্টে ফাঁসিয়েছি, এত সহজে তোমাকে ছেড়ে দেবো? তো শ্রুতি নিজেকে বাঁচাতে অনুর উপর হামলা করে দেয়। এরপর শ্রুতি অনুর পিস্তলটা নিয়ে চরণকে এসে ভয় দেখাতে থাকে আর তাকে ড্রাগস নিতে বলে। এরপর সে চরণকে ওই পিস্তলটা দিয়ে অনুকে মেরে ফেলতে বলে। তো চরণও কিছু বুঝতে না পেরে ড্রাগসের কারণে অনুকে ওখানেই গুলি করে মেরে দেয়। এরপর শ্রুতির কথা মতোই চরণ ওই পিছনের রাস্তা থেকে বের হয়, যাতে পুলিশও ওই সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় যে চরণ পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। তো ববি শ্রুতিকে জিজ্ঞেস করে যে এখন চরণ তাহলে কোথায় গিয়েছে? তো শ্রুতি তাকে বলে, আমি কোথাও একটা পড়েছিলাম যে ড্রাগসের সাথে যদি পেন কিলার নেওয়া হয় তো ওটা বিষের মতো কাজ করবে। তো আমি যখন চরণকে ওই ড্রাগসটা দিয়েছিলাম তখন ওর মধ্যে আমার পেন কিলারটা মিশিয়ে দিয়েছিলাম। তো চরণ লাকিলি হাসপাতালে তো পৌঁছে গিয়েছিল, কিন্তু হাসপাতালেই তার মৃত্যু হয়। এরপর অনু একটা বোরখা পরে ওই হাসপাতালে পৌঁছে যায় আর সে চরণের ফোনটা তার পকেটে ভরে দেয়, কিন্তু ওই ফোনটা তার পকেট থেকে নিচে পড়ে যায় আর সানিয়া সুরি ওই ফোনটা পেয়ে যায়। তো তারা এমএলএ কে ব্ল্যাকমেল করা শুরু করে। এসব শুনে ববি শ্রুতিকে বলে, সব তো ঠিক আছে, কিন্তু তুমি গুরুমূর্তির সাথে পাঙ্গা নিতে গেলে কেন? ও তো খুব ক্ষমতাশালী লোক, ও তোমার ব্যাপারে জানতে পারলে তোমাকে কিছুতেই ছাড়বে না, তোমাকে মেরেও ফেলতে পারে। তখন শ্রুতি ওকে বলে, জিয়াজি আমি তো শুধু এমএলএ বলেছি, আমি তো একবারও গুরুমূর্তির নাম বলিনি, আপনি কি করে জানলেন যে আমি এমএলএ গুরুমূর্তির কথা বলছি? আসলে ব্যাপার হলো শ্রুতি অনুর ফোনে ববির নাম্বারটা দেখেছিল আর তার মেসেজগুলো দেখে নেয়। তখনই সে জানতে পেরে যায় যে ববিও গুরুমূর্তির সাথে যুক্ত ছিল। শ্রুতিকে এসব কেসে ফাঁসানোতে তারও হাত আছে। এদিকে শ্রুতির পিছনে গুরুমূর্তির লোকেরা ফলো করছিল। তো শ্রুতি ববির পিস্তল নিয়ে ওদের উপর ফায়ারিং করতে থাকে। তো ওরা শ্রুতির গাড়িকে ঘিরে ফেলে আর ওরা ভাবে যে ববি ওদের উপর আক্রমণ করেছে। তো ওরা ববিকে ওখানেই গুলি করে মেরে দেয়। এরপর ওরা যখন শ্রুতিকে মারতেই যায় তখন রঞ্জিত তার টিমকে নিয়ে ওখানে চলে আসে আর ওদের সবাইকে গ্রেপ্তার করে নেয়। এরপর গুরুমূর্তির ওই ভিডিওটা ইন্টারনেটে লিক করে যায়, মিডিয়াতে ওর কুকর্মের ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই জানতে পেরে যায় যে গুরুমূর্তি মেয়েদের স্মাগলিং করে। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়।